রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ। ইরানের মিসাইল বৃষ্টিতে ভূমিকম্পের মতো কাঁপছে ইসরায়েল, সর্বত্র আর্তনাদ। কুয়েত ইচ্ছা করেই যুক্তরাষ্ট্রের বিমান ভূপাতিত করে থাকতে পারে। ইরানের প্রচণ্ড আক্রমণের ঘোষণা ট্রাম্পের, যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী। হামলায় বন্ধ সৌদির আরামকো তেল শোধনাগার ও কাতারের এলএনজি উৎপাদন। বিশ্বব্যাপী তীব্র বেগে ধেয়ে আসছে জ্বালানি সংকট। দ্রুত ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ, স্থল অভিযানের পরিকল্পনা। ইরানের প্রতিরোধ ক্ষমতায় পাগল প্রায় ট্রাম্প ও তার প্রশাসন। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইরানকে পরাজিত করা সহজ নয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েলের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হামলা তীব্রতর করেছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলা চলছে লেবাননেও। জবাবে ইসরায়েলের উত্তর ও কেন্দ্রস্থলে মুহুর্মুহু আঘাত হেনে যাচ্ছে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। যুদ্ধে যুক্ত হয়েছেন ইরাকি যোদ্ধারাও। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তার মধ্যপ্রাচ্যের মিত্ররা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে অবস্থা। হামলার তীব্রতায় এই অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের চলে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। যেভাবে পারছেন, এমনকি কার্গো বিমানে করে হলেও মধ্যপ্রাচ্য ছাড়ছেন তারা। ইরান স্পষ্ট করে বলেছে, ইরানিরা পিছু হটেন না। দীর্ঘ যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে মঙ্গলবার ভোরে ড্রোন হামলা করেছে ইরান। হামলায় দূতাবাসে আগুন লেগেছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা জানায়, দুটি ড্রোন দূতাবাসে আঘাত হানে এবং কূটনৈতিক কম্পাউন্ডে আগুন ধরে যায়। এতে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম নিউজ নেশনকে জানান, দূতাবাসে হামলা এবং 4 জন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র শিগগিরই প্রতিক্রিয়া জানাবে। রয়টার্স জানিয়েছে, হামলার পর রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা একটি বিকট বিস্ফোরণের শব্দ ও দূতাবাসে আগুন জ্বলতে দেখার কথা বলেছেন। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একটি সূত্র জানিয়েছে, ড্রোন হামলার পর যে আগুন লাগে তা সীমিত ছিল। বার্তা সংস্থা এএফপিকে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা 4টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। তবে 2টি ড্রোনকে প্রতিহত করা সম্ভব হয়নি। এর আগে মঙ্গলবার মার্কিন দূতাবাস সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাহরান শহরে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার নির্দেশ দেয়। আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ হামলার প্রেক্ষাপটে রিয়াদে কানাডা দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাহরাইনের একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে খবর জানানো হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে ঘাঁটিতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে বলা হয়েছে, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক মাত্রায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানে। জানিয়ে তারা জানান, মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং ঘাঁটির জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন ধরে বিস্ফোরিত হয়েছে। এদিকে দুবাইয়ের কাছে অস্ট্রেলীয় সেনাদের ব্যবহৃত ঘাঁটিতে ইরান হামলা করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্টলেস জানিয়েছেন, ইরানি বাহিনী আল মিনহাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে অস্ট্রেলীয় সেনারা মোতায়েন রয়েছেন। আইআরজিসি মঙ্গলবার জানিয়েছে, তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি শক্তিশালী হামলা চালিয়েছেন। আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও একটি ড্রোন হামলা চালানোর তথ্য জানিয়েছে। বাহিনীর তরফে জানানো হয়েছে, তারা কুয়েতে মার্কিন সেনা মোতায়েন থাকা ওই ঘাঁটিতে 10টি ড্রোন ব্যবহার করে নতুন করে আঘাত হানেন। ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানায় আইআরজিসি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব এলাকায় ইরানি রকেটের স্প্লিন্টার পড়ে একজন ব্যক্তি আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ বাসিন্দাদের রকেটে আঘাত হানা স্থানের কাছাকাছি না যেতে অথবা মাটিতে পড়ে থাকা গোলাবারুদের অবশিষ্টাংশ স্পর্শ না করার জন্য সতর্ক করেছে। সোমবার ইরানি হামলায় 10 ইসরায়েলি নিহত হওয়ার খবর স্বীকার করেছিল তেল আবিব। এদিকে
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছেন। তারা জানান মঙ্গলবার ভোরে তারা এক ঝাঁক ড্রোনের মাধ্যমে ওই ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোতে আঘাত হানেন। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালান। হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও। রুদাও নিউজ আউটলেট জানিয়েছে উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংবাদ মাধ্যমের পোস্ট করা এবং আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে ড্রোনের আঘাতে বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠছে এবং অগ্নিকাণ্ড ঘটেছে। এদিকে মার্কিন সেনাদের অবস্থান করা এরবিলের হোটেলে হামলার দাবি করেছেন যোদ্ধারা। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে ওই হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। ইরাকি সংবাদ সংস্থা নায়ার টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে এরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ওই পোস্টে দাবি করা হয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দখলদার বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছে। ইরানি হামলার তীব্রতার মধ্যে দ্রুত মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেয়া এই নির্দেশনায় সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে কয়েকদিনে অঞ্চলটির বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্র, যেখানে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। পররাষ্ট্র দপ্তরের কনসুলার বিষয়ক সহকারী সচিব মোরে নামদার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে এখনই দেশ ত্যাগ করতে হবে। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে নিরাপত্তা হুমকির কারণে তাদের কর্মীরা কূটনৈতিক স্থাপনা ত্যাগ করেছেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাচি কালহেন জানান, সামাজিক মাধ্যমে 100 মার্কিন কর্মকর্তার এমন ঘোষণা অস্বাভাবিক ও নজিরবিহীন। তার মতে সাধারণত যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে। তিনি আরও বলেন, আকাশ পথে চলাচল ব্যাহত থাকায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের কিভাবে সরিয়ে নেওয়া হবে তা স্পষ্ট নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছে আইআরজিসি। বিশ্বের মোট তেল ব্যবহারের 1/5 এই প্রণালীর মাধ্যমেই পরিবাহিত হয়। আইআরজিসি কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, তেলের দাম $81 পৌঁছেছে এবং বিশ্ব নিশ্চিতভাবেই এর দাম অন্তত $200 পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর, নৌবাহিনী এবং সেনাবাহিনীর আমাদের বীরেরা এই প্রণালী দিয়ে পার হতে চাওয়া যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে। তিনি আরও বলেন, আমরা এই অঞ্চলে শত্রুদের তেলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু করব এবং শত্রুদের পরাজিত না করা পর্যন্ত এই অঞ্চল থেকে তেল রপ্তানি করতে দেব না। মার্কিনীদের শত হাজার কোটি ডলারের ঋণ রয়েছে এবং তারা এই অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু তারা এখান থেকে এক ফোঁটাও তেল পাবে না। ইসরায়েলি হামলা বিনা জবাবে পার পাবে না বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বিরুদ্ধে 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের বৈধ প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন তারা। টেলিগ্রামে দেয়া এক বার্তায় সংগঠনটি বলেছে, এই আগ্রাসন রুখতে বা ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি ও এর শর্তাবলী বাস্তবায়নে বাধ্য করতে সমস্ত রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলাকে একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং বৈধ অধিকার হিসেবে অভিহিত করেন। তারা বলেন, আমরা বারবার সতর্ক করেছি যে বিনা জবাবে আগ্রাসন চলতে পারে না এবং হত্যাকাণ্ড ও ধ্বংসলীলাও অব্যাহত থাকতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, এখন যা প্রয়োজন তা হল উদ্যম এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে সম্ভাব্য সব উপায়ে এই আগ্রাসনের অবসান ঘটানো। ইরান কবে তার খুররাম শাহর 5 ও রাস্তখিজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। সংযুক্ত আরব আমিরাতের টিভি চ্যানেলের পক্ষ থেকেও এক আরব সামরিক বিশেষজ্ঞকে এমন প্রশ্ন করা হয়েছিল। ওই প্রশ্নের জবাবে আরব সামরিক বিশেষজ্ঞ বলেছেন, রাস্তখিজ ও খুররাম শাহর 5 নামের ক্ষেপণাস্ত্রগুলো কয়েক টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এসব ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করেনি ইরান। কিছু সামরিক গণমাধ্যম রাস্তখিজ ক্ষেপণাস্ত্রের বিষয়ে
কিছু প্রাথমিক ধারণা দিয়েছেন, যেমন এটির দৈর্ঘ্য 14 মিটার, ওজন 27 টন। এতে 2 ধরনের প্রযুক্তির ওয়ারহেড রয়েছে। তিনি আরও বলেন, এর সক্ষমতা সম্পর্কে যা বলা হচ্ছে তা হলো এটিকে রাডার বা অন্য কোনো প্রযুক্তি দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এটি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এর আগে খবর বেরিয়েছিল ইরানের খোরামশাহর 5 ক্ষেপণাস্ত্রের পাল্লা 12,000 কিলোমিটার। সম্ভবত রাস্তখিজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খোরামশাহর 4 ও খোরামশাহর 5 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির মতোই। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি বলেছেন, তার দেশ এক দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য প্রস্তুত নয়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত 300 বছরে কখনো যুদ্ধ শুরু করেনি ও ইরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজন ছাড়া কখনো হামলা চালায়নি, ঠিক সেভাবেই আমরা কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করে নিজেদেরকে ও আমাদের 6000 বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিপরীতে ইরান এক দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। সিনিয়র মার্কিন সিনেটর ক্রিস ভন হুলেন বলেছেন, ইরানের উপর ট্রাম্পের হামলা মার্কিন জনগণের প্রতি সর্বাত্মক বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেছেন, ট্রাম্প ইসরায়েলকে নিয়ে ইরানের উপর যে আগ্রাসন চালাচ্ছেন তার লক্ষ্য কেবলই তার ব্যক্তিগত উচ্চাভিলাষ এবং এটি মার্কিন জনগণের প্রতি পরিপূর্ণ মাত্রার বিশ্বাসঘাতকতা। ডেমোক্র্যাট দলীয় এই সিনিয়র সিনেটর মার্কিন প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। ক্রিস ভন হুলেন ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এক্সে লিখেছেন, ইরানের উপর ট্রাম্পের হামলার লক্ষ্য সবকিছুর ওপর মার্কিন স্বার্থের প্রাধান্য শীর্ষক নীতি বাস্তবায়ন নয়। নেতানিয়াহু ও সৌদি যুবরাজ ট্রাম্পকে নিয়ে খেলছেন বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ট্রাম্প তার ব্যক্তিগত উচ্চাভিলাষের জন্য মার্কিন নাগরিকদের জীবনকে বিপদাপন্ন করেছেন, আর এই বিষয়টি মার্কিন জনগণের প্রতি সর্বাত্মক বিশ্বাসঘাতকতা। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিচ্ছেন না বেশিরভাগ মার্কিনী। প্রতি 4 জনের 3 জন এই হামলার বিরোধিতা করছেন। রয়টার্স ও ইপসসের এক জরিপে দেখা গেছে, প্রায় 43% মার্কিনী ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন। জরিপ অনুসারে ইরান হামলায় সমর্থন দিচ্ছে 27% মার্কিনী এবং এই বিষয়ে নীরব আছেন 29%। এছাড়াও জরিপে অংশ নেওয়ার প্রতি 10 মার্কিনীর 9 জন বলেছেন তারা ইরান হামলা সম্পর্কে তেমন কিছু শোনেননি। সোমবার ইরানের হামলায় জাহান্নাম দেখতে পেয়েছে ইসরায়েলিরা। বীরশেবা, হাইফা সহ বিভিন্ন এলাকায় ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলায় ভূমিকম্পের ন্যায় কাঁপতে থাকে ইসরায়েলের মাটি। গোটা ইসরায়েল জুড়ে চলছে তীব্র আর্তনাদ। বাংকারে আশ্রয় নেওয়া ইহুদিদের দেখা গেছে বাঁচার জন্য উচ্চ স্বরে চিৎকার করতে। সোমবার ইরানের মিসাইল হামলায় অনেকটা অকার্যকর হয়ে পড়ে ইসরায়েলের আয়রন ডোম সহ বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম। সোমবার ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে অভেদ্য হাইপারসনিক ও সিজ্জিল মিসাইলের সাহায্যে। ইরানের ছুটে আসা তীব্র গতির মিসাইল আর ইসরায়েলের ছোড়া এয়ার ডিফেন্স মিসাইলের শব্দে ইসরায়েলের আকাশ যেন কাঁপছিল। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে একের পর এক ইরানের মিসাইল আঘাত করতে থাকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, সোমবার ইরান থার্মোবরিক সহ ব্যতিক্রমী অনেক মিসাইল ও বোমা ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে। রোববারের পর সোমবারও ইরান ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলে। সোমবার ইরান ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে। সিএনএন, বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দ্রুত ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের মিসাইলের মজুদ। ইরানের প্রতিরোধের চিত্র দেখে দিশেহারা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার যুদ্ধবাজ মন্ত্রীরা। 4 দিন হলো যুদ্ধ চলছে, কিন্তু কিভাবে এ যুদ্ধ শেষ হবে তার কোনো রূপরেখা স্পষ্ট নয়। এরই মধ্যে ইরানের স্থল অভিযানের কথা বলা হয়েছে। যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র কী অর্জন করতে চায় তাও স্পষ্ট নয়। স্থল অভিযানের কথা বলা হলেও ভৌগোলিক কারণে তা খুবই কঠিন, কারণ একমাত্র ইরাকের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। কিন্তু ইরাক ইরানের সীমান্ত সংলগ্ন হওয়ায় সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা সহজ নিশানায় পরিণত হবে ইরানের। এই অবস্থায় ইরানে প্রবেশ করতে হলে আকাশ ও সমুদ্র পথে সেনা অবতরণই হবে বিকল্প পথ, কিন্তু সেটাও কঠিন হয়ে যাবে, কারণ ইতোমধ্যে সব উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে ইরান। তাছাড়া ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী থেকে চলাচলরত সব সামরিক বেসামরিক জাহাজে হামলা চালানো হবে।
ইরানে আগ্রাসনের এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল ড্যান কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান তাদের মিসাইল সহ গুরুত্বপূর্ণ অনেক অস্ত্রের পর্যাপ্ত মজুদ নেই। ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইসরায়েল যুদ্ধের কারণে এসব অস্ত্রের সংকট দেখা দিয়েছে, তাই ইরান আক্রমণ করা সঠিক হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার এই আপত্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানে হামলার পক্ষে অবস্থান নেন। ট্রাম্পের বিশ্বাস ছিল হামলার আগেই বা সঙ্গে সঙ্গে ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কিন্তু ইরান এভাবে সব আরব দেশে একযোগে বিধ্বংসী হামলা চালাবে এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলবে তা কল্পনায় ছিল না তাদের। ট্রাম্প ও তার প্রশাসনের বিশ্বাস ছিল সাদ্দাম হোসেন ও গাদ্দাফির পতনের ফলে যেমন ওই সব দেশের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছিল ও পতন হয়েছিল, তেমনি ইরানের সর্বোচ্চ নেতা সহ শীর্ষ জেনারেলদের হত্যা করতে পারলে ইরানের পতন ঘটবে। কিন্তু ইরান যে ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা নয় তা আমলে নিতে ভুলে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত রাজনীতি ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে উঠেছে দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে। ইরাক, ইসরায়েল, আরব দেশ সহ প্রতিবেশীদের যুদ্ধ আর নাশকতা গোটা পশ্চিমাদের অর্ধ শতাব্দী ধরে অবরোধ ও শত্রুতার শিকার ইরান জানে তাদের সামনে শুধু দুটি পথই খোলা, সেটা হলো যুদ্ধে বিজয় অথবা মৃত্যু। বিশ্লেষকদের মতে ইরান ইসলামী বিপ্লবের পর তাকে নস্রাতের জন্য দীর্ঘকাল ধরে যে ষড়যন্ত্র আর যুদ্ধ ইরান মোকাবেলা করেছে তার মাধ্যমে এটি তারা অর্জন করেছে। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়েছে যুদ্ধের 3 দিনের মাথায় ইরান সম্পর্কে ভুল ভেঙেছে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হবে। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সরাসরি যুক্তরাষ্ট্রের যেমন অস্ত্র সংকট দেখা দেবে, তেমনি গোটা বিশ্ব লণ্ডভণ্ড হয়ে যাবে। কারণ ইরান হরমুজ প্রণালী যদি 1 মাস বন্ধ রাখে তাহলে তেলের অভাবে থেমে যাবে জ্বালানি নির্ভর সভ্যতার চাকা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20 থেকে 30 ভাগ জ্বালানি, তেল ও গ্যাস পরিবহন করা হয়। ইতোমধ্যে তা বন্ধ হয়ে গেছে। সোমবার ইরান আক্রমণ করেছে কাতারের এলএনজি কমপ্লেক্সে। এর ফলে কাতার বন্ধ করে দিয়েছে এলএনজি উৎপাদন ও বিপণন। সারা বিশ্বে যত এলএনজি রপ্তানি করা হয় তার 20 ভাগ রপ্তানি করে কাতার। কাতারের এলএনজি উৎপাদন বন্ধের সঙ্গে সঙ্গে গ্যাসের দাম কোথাও কোথাও 30 ভাগ পর্যন্ত বেড়ে গেছে। অপরদিকে সোমবার ইরান ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরবের আরামকো কোম্পানির তেল শোধনাগারে। আরামকো হল বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল বিষয়ক কোম্পানি। এ কোম্পানির তেল শোধনাগারে দৈনিক 5,50,000 ব্যারেল ক্রুড অয়েল পরিশোধন করা হয়। সোমবারের হামলার পর তা বন্ধ হয়ে গেছে। কুয়েতে সোমবার ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের 3টি F-15 ঈগল ফাইটার জেট। যুক্তরাষ্ট্র বলেছে কুয়েতের এয়ার ডিফেন্স সিস্টেম ভুল করে এসব বিমান ভূপাতিত করেছে। কুয়েতের 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত ও ইরানের এক আঘাতে একসাথে 6 সেনার মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রের মনোবলে প্রচণ্ড আঘাত করেছে। CNN-এর প্রকাশিত খবরে বলা হয়েছে কুয়েতে একটি বেসামরিক এলাকায় একটি অপারেশন সেন্টার স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র আর্মি। রোববার সকালে সেখানে ইরানের একটি মিসাইল আঘাত করে এবং যুক্তরাষ্ট্রের 6 সেনা নিহত হয়। বেসামরিক এলাকায় গোপনে স্থাপিত অপারেশন সেন্টারের খবর ইরানের কাছে কিভাবে গেল তা নিয়ে যুক্তরাষ্ট্রের মনে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান কুয়েত আসলেই ভুল করে ভূপাতিত করেছে কিনা তা নিয়েও সন্দিহান যুক্তরাষ্ট্র। অপরদিকে বাহরাইনেও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার ব্যাপক সফলতায় দিশাহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বাহরাইনের মানুষ ইরানের পক্ষে রাজপথে মিছিল করছে। এ ঘটনায়ও চিন্তিত যুক্তরাষ্ট্র। ইরান একযোগে আক্রমণ করেছে সব আরব দেশে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে। এসব আরব দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকান সেনাদের পালছে যুগ যুগ ধরে, কিন্তু ইরানের হাত থেকে যুক্তরাষ্ট্র এখন তাদের রক্ষা করতে পারছে না। ফলে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে এসব দেশ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দিয়ে কি পেল শেষ পর্যন্ত? তাছাড়া যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়লে সব আরব দেশ পরিণত হবে পূর্ণ যুদ্ধক্ষেত্রে। ভেঙে পড়বে তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সব অর্থনৈতিক প্রকল্প আর অবকাঠামো। বর্তমানে সব আরব শাসকদের প্রাণ প্রায় ওষ্ঠাগত কি হতে যাচ্ছে তা ভেবে। এমনকি যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কেউ কেউ সিংহাসনও হারাতে পারেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, আমরা এখনও মূল আক্রমণ শুরু করিনি। শীঘ্রই ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার ঢেউ শুরু হবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এক জরুরি নোটিশে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব আমেরিকান নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের জন্য বলা হয়েছে, কিন্তু বিমান চলাচল বন্ধ থাকায় তারা দেশ ত্যাগ করতে পারছেন না। ইরান, ইরাক, মিশর, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার, ওমান, লেবানন সহ
সব আরব দেশ থেকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ থেকে পরিষ্কার যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা করতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে, আর ইরান ও যুক্তরাষ্ট্রের মিত্র এসব আরব দেশে বড় ধরনের পাল্টা হামলা চালাবে এবং যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়বে। যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র কি অর্জন করতে চায় তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। প্রথমে বলা হয়েছিল ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এই হামলার লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন, ইরানে আমাদের প্রথম লক্ষ্য হলো তাদের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করা। দ্বিতীয় পর্যায়ে আমাদের লক্ষ্য ইরানের পারমাণবিক কার্যক্রম ও ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ব্যবস্থা এবং নৌশক্তি সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। এছাড়া ইরানের সমস্ত মজুদ মিসাইল ও ড্রোন সহ অন্যান্য অস্ত্র ধ্বংস করা হবে এবং ইরানে ক্ষমতার পরিবর্তন করা হবে। ট্রাম্প বলেন, ইরান যাতে আর কখনো প্রতিবেশী কোনো দেশে কোনো ধরনের প্রক্সি বাহিনী গঠন করতে না পারে সেটাও নিশ্চিত করব আমরা। এদিকে ইরানে হামলার কারণ নিয়েও যুক্তরাষ্ট্রের মিথ্যাচার সামনে আসতে শুরু করেছে। ইরাকের কাছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র রয়েছে এই অভিযোগে যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পশ্চিমারা দেশটি ধ্বংস করেছিল, কিন্তু পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে চলেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানানো থেকে আর মাত্র 1 সপ্তাহ দূরে ছিল, কিন্তু দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের সঙ্গে তার দাবির কোনো মিল নেই। বিশ্লেষকদের মতে বস্তুত এসব ইসরায়েলের মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় যা তারা ট্রাম্পকে গিলিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ কংগ্রেসের ইউনিয়ন ভাষণে বলেছেন, ইরান দ্রুত এমন ব্যালিস্টিক মিসাইল বানাতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত আক্রমণ চালাতে সক্ষম। ইরানের দূরপাল্লার মিসাইল এবং পারমাণবিক বোমা মধ্যপ্রাচ্য এবং আমেরিকার জন্য নিরাপদ নয় এবং আমাদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় আঘাত করার মতো মিসাইল অর্জনে ইরানের আরও কমপক্ষে 10 বছর লাগবে। স্টিভ উইটকফ ট্রাম্পকে আরও জোর দিয়ে বুঝিয়েছেন, ইরানের পারমাণবিক গবেষণা কেবল বেসামরিক নয়, বরং তার লক্ষ্য বোমা তৈরি করা। প্রকাশিত খবর অনুযায়ী ইসরায়েলি লবি মূলত মিথ্যা তথ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে এ যুদ্ধে টেনে আনতে বাধ্য করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ আবারও পুরনো এক বিতর্ককে সামনে এনেছে। ওয়াশিংটনের যুদ্ধ কি সত্যি আমেরিকার নিরাপত্তার স্বার্থ রক্ষার জন্য, নাকি তা আঞ্চলিক মিত্র ইসরায়েলের কৌশলগত এজেন্ডা বাস্তবায়নের অংশ? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা এবং স্বাধীনতা আনার ভাষ্য বিশ্লেষকদের একটি বড় অংশকে বিস্মিত করেছে। কারণ এই একই নেতা পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোর রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের নীতির কঠোর সমালোচক হিসেবে নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছিলেন। তিনি বারবার বলেছেন, তথাকথিত ন্যাশন বিল্ডিং প্রকল্পগুলো মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার বদলে আরও ভেঙে দিয়েছে। অথচ এখন তারই প্রশাসন ইরানের বিরুদ্ধে এমন এক সামরিক অভিযানে জড়িয়েছে যা অনেকের চোখে স্পষ্টতই শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। নেতানিয়াহু 2 দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বলে আসছেন যে ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র অর্জন করতে যাচ্ছে। 2003 সালে যুক্তরাষ্ট্র যখন ইরাকে হামলা চালায়, তখনও তিনি ইরাককে গণবিধ্বংসী অস্ত্রের হুমকি হিসেবে তুলে ধরেছিলেন। সেই একই যুক্তি, অস্তিত্বগত হুমকি এখন ইরানের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা অস্বীকার করেছে। এমনকি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তাও স্বীকার করেছেন যে তেহরান সরাসরি অস্ত্রায়নের পথে আছে, এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই। ট্রাম্পের সাম্প্রতিক হামলার পক্ষে যুক্তি ছিল ইরানকে আমেরিকার বিরুদ্ধে হুমকি সৃষ্টি থেকে বিরত রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সমালোচকদের প্রশ্ন, ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক সামরিক হুমকি? ইরান যুক্তরাষ্ট্র থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থ অবশ্যই রয়েছে, কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের শহরগুলোর ওপর হামলার সক্ষমতা নিয়ে ইরানের যে দাবি ইসরায়েলি নেতৃত্ব করছে, তার পক্ষে এখনও দৃশ্যমান কোনো পরীক্ষিত প্রমাণ সামনে আসেনি। নেতানিয়াহু এমনকি দাবি করেছেন, ইরান 8,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে পারবে। ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও একই দাবি পুনরাবৃত্তি করেন, কিন্তু এসব বক্তব্যের পক্ষে উন্মুক্ত তথ্য ভাণ্ডারে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই।
এখানেই প্রশ্ন ওঠে, এই যুদ্ধের কৌশলগত উপকারভোগী কে? অনেক ইরান বিশেষজ্ঞের মতে এটি মূলত ইসরায়েলের নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এবং সিরিয়ায় বিভিন্ন শিয়া মিলিশিয়ার প্রতি ইরানের সমর্থন ইসরায়েলের জন্য একটি বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে তেহরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা দুর্বল করা ইসরায়েলের জন্য অগ্রাধিকারমূলক লক্ষ্য। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে ব্যবহার করে সেই লক্ষ্য অর্জন করা হলে তা তেল আবিবের জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে ট্রাম্পের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই পদক্ষেপের সংঘাত স্পষ্ট। তিনি নিজেকে প্রেসিডেন্ট অব পিস বলে আখ্যা দিয়েছিলেন এবং পূর্ববর্তী প্রেসিডেন্টদের, বিশেষ করে জর্জ ডব্লিউ বুশের ইরাক যুদ্ধের নীতির তীব্র সমালোচনা করেছিলেন। তার বক্তব্য ছিল, জটিল সমাজগুলোকে বাইরের শক্তি দিয়ে পুনর্গঠন করার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং বিপর্যয় ডেকে আনে। কিন্তু ইরানের বিরুদ্ধে সর্বাত্মক হামলা এবং স্বাধীনতা আনার ভাষ্য সেই একই নব্য রক্ষণশীল কৌশলের প্রতিধ্বনি। এতে তার রাজনৈতিক ভিত্তির একটি অংশ অস্বস্তিতে পড়েছে, বিশেষ করে আমেরিকা ফার্স্ট আন্দোলনের সমর্থকরা, যারা বৈদেশিক সামরিক হস্তক্ষেপের বিরোধী। মার্কিন জনমত এখানে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাত্র 21% আমেরিকান ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করেন। ইরাক ও আফগানিস্তানের দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের জনগণকে বৈশ্বিক সংঘাতে ক্লান্ত করে তুলেছে। বিপুল অর্থব্যয়, প্রাণহানি এবং সুস্পষ্ট বিজয়ের অভাব জনগণের মনে গভীর সংশয় সৃষ্টি করেছে। ফলে নতুন করে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। সমালোচকদের মতে এই বাস্তবতা উপেক্ষা করে প্রশাসন যদি সংঘাতকে দীর্ঘায়িত করে, তাহলে তা অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। এখানে কূটনৈতিক প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হয়। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের সহায়তায় আলোচনা চলছিল। ওমানের মাধ্যমে অনুষ্ঠিত কয়েক দফা আলোচনায় ইরান তার পারমাণবিক কর্মসূচি ঠেকাতে কঠোর পরিদর্শন মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছিল। আলোচনার মধ্যেই সামরিক হামলা শুরু হওয়া অনেকের কাছে কূটনৈতিক প্রক্রিয়াকে ভণ্ডুল করার ইঙ্গিত বহন করে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, নেতানিয়াহু দীর্ঘদিনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সমঝোতা ঠেকানো, কারণ এই চুক্তি হলে ইরান আন্তর্জাতিক বৈধতা ও অর্থনৈতিক স্বস্তি পেত, যা ইসরায়েলের কৌশলগত হিসাবের সঙ্গে সাংঘর্ষিক। ইরানের পাল্টা প্রতিক্রিয়াও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। হামলার প্রথম দিনেই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে পুরো অঞ্চল অনিশ্চয়তায় নিমজ্জিত হয়। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সম্ভাবনা থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই মূল্য কি আমেরিকার প্রত্যক্ষ নিরাপত্তা স্বার্থের জন্য নাকি আঞ্চলিক মিত্রের কৌশলগত সুবিধার জন্য দেয়া হচ্ছে? কংগ্রেসের ভেতরও বিরোধিতা দেখা দিয়েছে। প্রগতিশীল আইন প্রণেতারা যুক্তি দিয়েছেন, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এমন বৃহৎ সামরিক পদক্ষেপ সংবিধানগত প্রশ্ন তোলে। তাদের মতে এটি নো মোর ওয়ার্স মনোভাবকে উপেক্ষা করে নেওয়ার সিদ্ধান্ত। তবে একই সঙ্গে রক্ষণশীল মহলের একাংশ প্রশ্ন তুলেছে, ইরান যদি সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হুমকি না দেয়, তবে কেন এই যুদ্ধ? এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যও প্রভাব ফেলতে পারে। ইরান যদি দুর্বল হয়, তাহলে ইসরায়েল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের উপর কৌশলগত প্রাধান্য পাবে। কিন্তু একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, প্রক্সি গোষ্ঠীগুলোর সক্রিয়তা বৃদ্ধি এবং উপসাগরীয় অঞ্চলে সংঘাতের বিস্তার বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈশ্বিক বাজারেও এর প্রভাব থেকে মুক্ত থাকবে না। সবশেষে এই সংঘাত ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে। তিনি যদি দীর্ঘস্থায়ী এক যুদ্ধে জড়িয়ে পড়েন যা সুস্পষ্ট কৌশলগত সাফল্য আনতে ব্যর্থ হয়, তাহলে তার পূর্ববর্তী সমালোচনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় যুদ্ধ নিয়ে বুমেরাং হয়ে ফিরতে পারে। আবার যদি তিনি দ্রুত সামরিক লক্ষ্য অর্জন করে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পারেন, তবে সমর্থকরা একে শক্ত নেতৃত্বের প্রমাণ হিসেবে দেখাতে পারেন। তবে ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত সচরাচর দ্রুত ও সরল সমাধান দেয় না।
অতএব ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে কেবল সামরিক পদক্ষেপ হিসেবে দেখলে পুরো চিত্র ধরা পড়ে না। এটি একদিকে যুক্তরাষ্ট্রের নীতিগত ধারাবাহিকতা ও বৈপরীত্যের প্রশ্ন, অন্যদিকে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশলের প্রতিফলন। বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী যদি যুদ্ধের মূল উপকারভোগী ইসরায়েল হয় এবং যুক্তরাষ্ট্রের জনগণ তার প্রত্যক্ষ নিরাপত্তা লাভ না দেখে, তাহলে এই সংঘাত ভবিষ্যতে আমেরিকান রাজনীতিতে গভীর বিতর্ক ও পুনর্মূল্যায়নের সূত্রপাত ঘটাবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বারবার দেখিয়েছে, বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপ দ্রুত ফল দেয় না, বরং তার নতুন বাস্তবতা তৈরি করে, যার প্রভাব বহু বছর ধরে অনুভূত হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।